আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের মোট কাজ ও দক্ষতার রাশিমালা নির্ণয় করো। ওকে, এগুলো আমরা সবাই ইন্টারে পড়ে এসেছি, তারপরও তোমাদের অনার্সে এই প্রশ্নগুলো রিপিট হয়েছে, একটু বিশ্লেষণধর্মী। তো আশা করি ইন্টারের মতো করে তোমরা যদি কেউ ইন্টারে খুব ভালোভাবে পড়ে থাকো, সেগুলো যদি এখানে লিখো কোনো সমস্যা নেই, পারবা ইনশাল্লাহ, সমস্যা হবে না। তো তারপরেও যারা অনার্সে করতে চাচ্ছ বা ইন্টারে ভালোভাবে পড়ো নাই, তারা একটু দেখো। তো ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে কোনো ইঞ্জিনের মোট যে পরিমাণ তাপকে কাজে পরিণত করে বা কাজে কনভার্ট করে, সেটাই হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা। আর ইঞ্জিনের কর্মদক্ষতাটা আমরা বের করতে পারি ইঞ্জিনের সে মানে মোট তাপকে, যে পরিমাণ তাপকে কাজে পরিণত করতে পারে এবং ইঞ্জিনের তাপ উৎস হতে যে পরিমাণ তাপ গ্রহণ করে, তাদের অনুপাতটাকে আমরা বলতে পারি। তো সহজ ভাষায় সূত্র অনুযায়ী যদি আমরা দেখাই, কর্মদক্ষতা যদি ইটা হয়, তাহলে কার্যে পরিণত তাপের পরিমাণটাকে আমরা ভাগ দেবো কি দিয়ে? তাপ উৎস হতে শোষিত তাপের পরিমাণ দিয়ে। তো কাজে পরিণত তাপের পরিমাণটা হবে অবশ্যই Q1 মাইনাস Q2, আর নিচে তাপ উৎস হতে শোষিত তাপের পরিমাণ হবে Q1। তো আমরা লিখতে পারি যে এইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1, যেটা আমরা একটু আগে আমরা আগের প্রশ্নে কিন্তু দেখেছিলাম যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা এই যে সমষ্ণ বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে চিত্রটা আমরা কিন্তু সবাই জানি, এইটা হচ্ছে সমষ্ণ রেখা, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। সমষ্ণ রেখার জন্য এটা হবে P1 V1, এটা হবে P2 V2, এখানে হবে P3 V3, এখানে হবে P4 V4। তো এটাকে আমরা একসাথে এইভাবে লিখি, Q1 বাই Q2 সমান W1 বাই W3। আর W1 হচ্ছে কি RT1 লন V2 বাই V1, আর W3 হচ্ছে কি RT2 লন V3 বাই V4। এই W এর মানে এই দুটা কিভাবে আসছে, এটা আমরা তৃতীয় অধ্যায়ে দেখে এসেছিলাম। তো এগুলোই জাস্ট একটার পর একটা, একটার সাথে একটা রিলেটেড বা কানেক্টেড। তো তোমরা তৃতীয় অধ্যায় না দেখে, দ্বিতীয় অধ্যায় না দেখে কিন্তু এই ক্লাসগুলো দেখবে না, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সমস্যা হবে। তো এখন দেখো, আর আর কাটা যায়, লন লন আমরা যদি হচ্ছে আর আর কাটা দিই, তাহলে T1 বাই T2 থাকে, আর লন V2 বাই V1 লন V3 বাই V1, এটাকে আমরা একসাথে লিখলে এরকম থাকে। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিলাম। তো আমরা যদি বি থেকে সি এর দিকে তাকাই, বিসি রুদ্ধতাপীয় রেখা হতে আমরা কিন্তু এটা পাচ্ছি যে T1 V2 গামা মাইনাস 1 ইন্টু T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তো আমরা T2টাকে এই পাশে নিয়ে আসি, V2টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি হইলো? T1 বাই T2 সমান কি V3 বাই V2 গামা মাইনাস 1 না? এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিই। তো তোমরা একটু সাইড নোট উল্লেখ করে দিবা যে এখানে গামা হচ্ছে কার্যত গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাত। তো অনুরূপভাবে ডি এর রুদ্ধতাপ লেখা হতে আমরা কি পাই? T1 V1 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি T2 V2 V4 গামা মাইনাস 1। তাহলে T1 এখানে থাকলো, T2 কে এই পাশে নিয়ে আসো, V1 টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? V4 বাই V1 গামা মাইনাস 1। এটাকে আমরা 4 নং ধরে নিলাম। তো এবার 3 আর 4 নং যদি আমরা কমন ধরি, 3 নংয়েও কিন্তু T1 বাই T2 ছিল, 4 নংয়েও কিন্তু T1 বাই T2 আছে। তাহলে T1 বাদ দিলে ওইখানে ছিল V2 আর গামা মাইনাস 1 দুইটার মধ্যে আছে, গামা মাইনাস 1 বাদ দিলে আমরা ওইটার মধ্যে পাচ্ছিলাম V3 বাই V2, আর এটার মধ্যে পাচ্ছি V4 বাই V1। তো এইটা আমরা পাচ্ছি এখন। তাহলে এটা হতে আমরা এটাও লিখতে পারি যে V2 বাই V1 সমান V3 বাই V1 V4। ওকে, মানে এই V1টাকে এই পাশে নিয়ে আসো, V3টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে ক্যালকুলেশন করলে পুরোটা এরকম দাঁড়াবে। এখন উভয় পাশে যদি আমরা লন দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়ালো? লন V2 বাই V1 সমান কি লন V3 বাই V4। এটাকে আমরা হচ্ছে 5 নং সমীকরণ ধরে নিলাম। তো 4 আর 5 নং যদি কম্পেয়ার করি, তাহলে কি দাঁড়ালো? Q1 বাই Q2 সমান T1 বাই T1। এই Q1 বাই Q2 কে আমরা আবার এটা লিখতে পারি, আর T1 বাই T2 কে আমরা 1 মাইনাস Q2 বাই Q1 লিখতে পারি। তাহলে একসাথে লিখলে কি হইলো? এটা সমান 1 মাইনাস T2 বাই T1। তো কোনো ইঞ্জিনের দক্ষতাকে শতকরা হিসাবে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে এই মানটার সাথে জাস্ট আমরা 100% দিয়ে গুণ দিব। তাহলে দেখা যাচ্ছে ইঞ্জিনের দক্ষতা কার্যরত বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র উষ্ণ ও শীতল তাপাধারের তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার পরবর্তী প্রশ্নটা খুবই জনপ্রিয় একটি প্রশ্ন এবং খুব বেশি পরিমাণে আসে, এবং পোলাপাইন হচ্ছে এটার মধ্যে অনেক ভুল করে। সেই প্রশ্নটার নাম হচ্ছে ক্লসিয়াস ক্লিপেরন সমীকরণটা প্রতিপাদন করো। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্যাখ্যায় চলে যাব। আমরা একটা গ্রাফ আঁকছি, লেখো আঁকছি, সেটার মধ্যে আমরা ধরি এবিসিডি ও ইএফজেড যথাক্রমে টি ও টি প্লাস ডিটি তাপমাত্রা দুইটা সমষ্ণ রেখা। তাহলে এবিসিডি কোনটা এখান থেকে তোমরা খুঁজে নাও, ইএফজেড কোনটা এখান থেকে তোমরা খুঁজে নাও। এবং এটা হচ্ছে এবিসিডিটাকে আমরা ধরবো টি তাপমাত্রা, আর এইটাকে ইএফজিএফটাকে আমরা ধরবো হচ্ছে টি প্লাস ডি তাপমাত্রা দুইটা সমষ্ণ রেখা। এখন সম্পূর্ণ লেখাটা বস্তু তিনটা অবস্থা প্রকাশ করতেছে। অবস্থাগুলো কি কি দেখো? এ বি আর ইএফ অংশের বি ও এফ বিন্দুতে বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় থাকতেছে। ঠিক আছে, তাহলে এ বি আর ইএফ এই দুটো অংশের বি আর এফ বিন্দুতে বস্তুটা কি করতেছে? তরল অবস্থায় থাকতেছে। আচ্ছা, এটা গেল একটা অবস্থা। এবার দেখো বিসি আর ইএফ অংশ, বিসি অংশ কোনটা? বিসি এটা, আর ইএফ অংশ কোনটা? এটা। এইটার মধ্যে মাঝে পরিবর্তন ও সম্মুখীন হইতেছে, এবং এর মধ্যবর্তী অংশ বস্তু আংশিক তরল আংশিক বায়বীয় অবস্থায় থাকতেছে। ঠিক আছে, তাহলে আমরা কয়টা অবস্থা পাইলাম? দুইটা। একটা হচ্ছে এ বি আর ইএফ এর মধ্যে আমরা তরল অবস্থা পাচ্ছি, তারপর আমরা কি পাচ্ছি? বিসি আর ইএফ এর মাঝে আমরা তরল আর আংশিক বায়বীয় অবস্থা পাচ্ছি। এবার আসো সি আর জি বিন্দুতে আমরা বস্তু বায়বীয় অবস্থায় পাচ্ছি। এই তিনটা অবস্থা আমরা পাচ্ছি। এখন দেখো এফ ও জি অবস্থায় বস্তুর আয়তন যথাক্রমে V1 ও V2 ধরে নেই।
এটা আমি যেভাবে পড়াচ্ছি ঠিক সেইভাবে যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে তোমার নোট করতে বেশি একটা কষ্ট হবে না, কিন্তু তুমি যদি ডাইরেক্ট মুখস্থ করো তাহলে প্রবলেম হবে। তো আমি মূলত যেই জিনিসগুলো হাইলাইট করতেছি সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। প্রথমত আমি 3টা অবস্থা হাইলাইট করছি, তরল অবস্থা, তরল ও আংশিক বায়বীয় অবস্থা, পরেরটা একদম বায়বীয় অবস্থা। তাহলে তরল একটা অবস্থা গেল, আরেকটা অবস্থায় তরল ছিল কিন্তু আরেকটা অংশ কি হইলো, একটু আংশিক বায়বীয় হইতে থাকলো, আর শেষের অংশটা কিন্তু পুরোপুরি বায়বীয় হয়ে গেল। এখন দেখো তরলের সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে পি এবং পি প্লাস ডিপি। এখন দুইটা রুদ্ধতাপ রেখা যদি এফ এম আর জিএন হয়, তাহলে এফ জি পথে বস্তু কর্তৃক শোষিত তাপকে আমরা কিউ1 ধরে নিব, আর বাষ্পীভবনের সুপ্ত তাপকে আমরা ধরে নিব এল প্লাস ডিএল এর সমান। তাহলে এনএম পথে বস্তু কিউ2 তাপ বর্জন করলে তা এল এর সমান হবে। তখন কার্নো চক্র অনুযায়ী আমরা জানি কিউ1 বাই টি1 সমান কিউ2 বাই টি2। এটাকে আমরা একসাথে যদি করি তাহলে এটা আসবে, এটাকে টি2 আর কি টি1 টি2 কে একসাথে করলে এটা আসবে। তো এখন আমরা যেহেতু জানি কিউ1 সমান এন প্লাস ডিএল আর কিউ2 সমান এল, তাহলে টি1 হচ্ছে আবার টি প্লাস ডিএল, টি2 হচ্ছে আবার টি। তো এই মানগুলো যদি আমরা এখানে বসাই, কি কে1 এর জায়গায় তখন বসাবো হচ্ছে এল প্লাস ডিএল মাইনাস ওয়ান, নিচে হচ্ছে এল, আর টি1 এর জায়গায় বসাবো টি2 জায়গায় বসাবো টি1 এর জায়গায় বসাবো এইটা। এবার দেখো সবকিছু কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে দাঁড়ালো কি ডিএল বাই ডিএল সমান ডিটি বাই টি। তাহলে ডিএল কে লিখে এল কে ওই পাশে নিয়ে যাও, তাহলে পুরোটা কিন্তু এরকম হয়ে যায়। এখন আমরা যদি কৃতকাজ বের করি, কৃতকাজের সূত্র অনুযায়ী আমরা জানি কিউ1 মাইনাস কিউ2 সমান কিন্তু এল প্লাস ডিএল মাইনাস এল। এখন ডিএল কে রেখে বাকি যা আছে সব যদি এই পাশে পাঠাও তাহলে কিন্তু এটা হয়ে যাবে, ডিএলটা হয়ে যাবে কিন্তু এফ জি এন এফ এর সামুদ্রিকের ক্ষেত্রফল। বুঝতে পারছি? তাহলে ডিএল কে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল যদি মান বসাই দিই তাহলে কি হয়, এফ জি ইন্টু এম এন এর লাম্বিক দূরত্ব। তো এই পুরোটাকে আমরা লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু ডিপি, আর এটাকে আমরা লিখতে পারি এল বাই টি ইন্টু ডি টু। এটা 2 নং অনুসারে আমরা মানগুলো বসাই দিলাম, কিউ ওয়ান এর মান, কিউ টুর মান, সবকিছুর মান। তো এই পুরোটাকে আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি, আর এটাকে লিখতে পারি এল বাই টি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তো ডিপি বাই ডিটি যা থাকলে যা আছে তাই আছে, এটাকে পুরোটাকে আমরা লিখি এখানে জে এল ডিভাইড বাই টি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তো এই জেটাই হচ্ছে এখানে ধ্রুবক হিসাবে ইউজ করা হয়েছে, আর এটাই হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরনের সমীকরণ। তো এই ছিল আমাদের অধ্যায় 4। অধ্যায় 4টা একটু দ্রুতই শেষ করার চেষ্টা করেছি কারণ তোমাদের কাছে টাইম কম। আর এক তো বেশি ব্যাখ্যা করলে হচ্ছে দেখা গেছে প্রতি ক্লাসে একই কথা বললে ব্যাখ্যা করলে কিন্তু তোমাদের জন্য বোরিং হয়ে যায় বিষয়টা। তাই হচ্ছে আমরা একটু ফাস্ট করার চেষ্টা করছি। তো যারা ক্লাসটা ভালো করে বুঝছো তারা তো বুঝছো, যারা বুঝো না তারা দরকার পড়লে ক্লাসটি আরেকবার দেখো, খাতা কলম নিয়ে বসো এবং নোট করা শুরু করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। সবাইকে স্বাগতম। আর হচ্ছে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।